নমস্কার। খবরদার কথা নয়। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা এসেছি আলোচনায়, সেটা হচ্ছে এই মুহূর্তে সমস্ত ভারতবর্ষ তোলপাড়। ওয়াক অফ আইন প্রথম লোকসভা, পরে রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়, যা আইনে পরিণত হবে। আমরা জানি না যে এই মুহূর্তে এই আইনের বিশদ বিষয়গুলি কি। আলোচনা শুনেছি লোকসভা, রাজ্যসভাতে আলোচনা শুনেছি, পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয়েছে, এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রত্যেক পক্ষের কথাই আমাদের কাছে মনে হচ্ছে যে আরে সঠিকই তো বিষয়টা। আমাদের কাছে যে বিষয়টা সবচেয়ে অবাক লাগছে, এই মুহূর্তে ভারতবর্ষে এই ওয়াক অফ আইনের কি প্রয়োজন ছিল, এবং এছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল না। ভারতের সংসদ এই বাজেট অধিবেশন, 2 দফার বাজেট অধিবেশন শেষ হলো, এবং প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, মণিপুর নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন যে মণিপুরের গুরুত্ব সাংঘাতিকভাবে বিবেচনা করা হয়েছে। সংসদ বিবেচনা করে মাত্র 50 মিনিট আলোচনা করেছে। যাই হোক, এটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে। আজকে যে বিষয়টি, এই বিষয়টি ওয়াক অফ আইন নিয়ে আমাদের ধোঁয়াশা কাটেনি। এই ধোঁয়াশা কাটানোর জন্যই এবং বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা অনুরোধ করেছিলাম আমাদের সঙ্গে কথা বলার জন্য রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে। আমাদের সঙ্গে এসেছেন, আমার ডান দিকে বসেছেন। পুরুষোত্তম, সরাসরি চলে যাই। এই যে হঠাৎ করে উম্মিদ নাম নিয়ে নতুন ওয়াক অফ আইন এলো, এই মুহূর্তে ওয়াক অফ আইনটা আসলে কি, এবং এটা খুব জরুরি কি ছিল? না, প্রথমত হলো প্রশ্নটা হলো ওয়াক অফ আইন তো আমাদের দেশে আছে। এটা যেটা করা হয়েছে সেটা হলো 1995 ওয়াক অফ অ্যাক্ট 1995। এই আইনের ব্যাপক পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করা হয়েছে নতুন বিলের মাধ্যমে, যেটা আগামী কদিন বাদেই আইনে পরিণত হবে। এখন ওয়াক অফ কি, অনেকেই আমরা ব্যাপারটা সম্পর্কে সম্যক ধারণা নেই। ওয়াক অফ বলতে বোঝায় কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি স্থায়ীভাবে কোনো মুসলিম ধর্মাবলম্বী মানুষ ইসলাম অনুমোদিত কোনো দাতব্য কাজ কিংবা কোনো ধর্মীয় কাজে ব্যবহার করেন, কিংবা কোনো পবিত্র কাজে ব্যবহার করার জন্য এই সম্পত্তিটা দিয়ে দিলেন, এই সম্পত্তিটা হলে ওয়াক অফ হিসেবে চিহ্নিত হবে। এটা হবে কোনো মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি যদি তার স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি কোনো ইসলাম অনুমোদিত কোনো ধর্মীয় কাজ, যেমন কোনো দাতব্য কাজ কিংবা রিলিজিয়াস ফাংশন, ধর্মীয় কাজের জন্য কিংবা কোনো দাতব্য কাজের জন্য উৎসর্গ করে দিলেন, তাহলে এটা ওয়াক অফ সম্পত্তি হিসেবে ব্যবহৃত হবে, এই ওয়াক অফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হবে। এই ওয়াক অফ সম্পত্তি এটা মুসলিম ধর্মাবলম্বীরা, প্রত্যেক ধর্মেই সাধারণ মানুষ বিভিন্ন সময় দান ধ্যান করেন। এই আমাদের মানে দেশের অন্যান্য ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, দান ধ্যান করেন একটা অংশের মানুষ। ধরুন তারা মনে করেন দান করে তারা দেবতার সেবা করলেন কিংবা পূর্ণ কাজ করলেন। এই দান ধ্যান গরিব মানুষের ক্ষেত্রে কাজে লাগে। তো ইসলামের মধ্যে এটা আছে, এটা ওয়াক অফ। এবং এই যে সম্পত্তিটা দিয়ে দেওয়া হলো, এটা হলো ওয়াক অফ প্রপার্টি, ওয়াক অফ সম্পত্তি। এখন এই ওয়াক অফ সম্পত্তি ব্যবস্থাপনার জন্য ওয়াক অফ অ্যাক্ট আছে। এটা অনেক দিন ধরে ছিল, সর্বশেষ 95 সনে ওয়াক অফ অ্যাক্ট করা হয়েছে। এই ওয়াক অফ অ্যাক্টে কতগুলো সংস্থা আছে, ওয়াক অফ বোর্ড কিংবা কেন্দ্রীয় স্তরে সেন্ট্রাল কাউন্সিল, তারা এই ওয়াক অফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে, ব্যবস্থাপনা করে, এগুলো নজর রাখে, এগুলো তাদের দায়িত্ব, এবং এগুলো তাদের আইনি ক্ষমতা আছে। এটা করা কেন হয়েছে? এটা করা হয়েছে ওয়াক অফ সম্পত্তি যাতে সঠিকভাবে রক্ষিত হয়। দ্বিতীয়ত, মুসলিম ধর্মাবলম্বী মানুষ যাতে তারা তাদের ধর্মীয় কাজে যে দানগুলো করলেন, সেই দান করার অধিকারটা সুরক্ষিত থাকে, তার জন্য ওয়াক অফ আইন আছে। এখন আমাদের দেশে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এই ওয়াক অফ সম্পত্তি কিন্তু বিশাল। আমাদের দেশে বিশাল দেশ, মুসলিম জনগোষ্ঠী সংখ্যা অনেক বিশাল, প্রায় 19 কোটি মানুষ আছেন। এই ওয়াক অফ সম্পত্তির পরিমাণ, জমির পরিমাণ একটা হিসাবে দেখা গেছে প্রায় 10 লক্ষ একর জমি ওয়াক অফ প্রপার্টি হিসেবে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই 10 লক্ষ একর জমির মূল্য বর্তমান বাজার ধরে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপর। এখন ওয়াক অফ আইন সংশোধন করার প্রয়োজনটা কেন দেখা দিল? অনেকেই বলছেন এই মুহূর্তে
ওয়াকফ আইনের যেভাবে সংশোধন করা হয়েছে, এতে এর উদ্দেশ্য সম্পর্কে মুখে যা বলা হচ্ছে, কিন্তু কার্যত উদ্দেশ্য অন্যরকম। এই আইনে কতগুলো এই সংশোধনীতে কতগুলো বিপজ্জনক দিক আছে, এবং সেই কারণেই ওয়াকফ আইনকে কিন্তু সমস্ত অংশের মানুষ সমর্থন করছেন না। মুসলিম সম্প্রদায়ের মানুষ বিরাটভাবে এই ওয়াকফ আইন নিয়ে তারা শঙ্কিত, আশঙ্কিত, তারা বিপর্যস্ত বোধ করছেন। এটা শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষের প্রশ্ন নয়, অন্য অংশের মানুষও তারা এইভাবে মুসলিম জনগোষ্ঠীকে চিহ্নিত করে, তাদেরকে টার্গেট করে, তাদের আইনি অধিকার ওয়াকফ সম্পত্তির উপর এইভাবে আইনের মাধ্যমে হস্তক্ষেপ করার সুযোগ করে নেওয়া, এটাও মানতে পারছেন না, এটা মানা যাচ্ছে না। এখন এই আইনের কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, সেটা যাওয়ার পূর্বে আমরা কতটা বিষয় আলোচনা করা দরকার। প্রথমত, এই আইনটা করা হয়েছে পার্লামেন্ট, আমরা দেখলাম আইনের পক্ষে ভোট দিয়েছেন 288 জন লোকসভা, যদি আমি ভুল না করি, আর বিরুদ্ধে বোধ 232 জন। এখন এই আইনটা যখন কয়েক মাস পূর্বে লোকসভায় পেশ করা হয়েছিল, তখন এই আইনটাকে এই বিলটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছিল। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কোনো বিল কখন পাঠানো হয়? যখন কোনো বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার প্রয়োজন সমস্ত স্তরের মানুষদের, বিশেষত যাদেরকে ইংরেজিতে বলে স্টেক হোল্ডার, অর্থাৎ এই আইনের সাথে যারা জড়িত, এই আইন যাদেরকে বিভিন্নভাবে স্পর্শ করবে, তাদের প্রত্যেকের মতামত নিয়ে, সমস্ত অংশের মানুষের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এগুলো পুনর্বিবেচনা করে, খুঁটিয়ে দেখে এই আইনের এই বিলটা সম্পর্কে মতামত দেয়। ঠিক তেমনি ওয়াকফ আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়েও জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছিল বিজেপির সদস্য সাংসদ জগদম্বিকা নেতৃত্বে, পালের নেতৃত্বে। এটা কি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যখন লোকসভা সদস্যরা যায়, তখন কিন্তু তারা এখানে দলীয় আনুগত্য নিয়ে যায় না, তখন কিন্তু তারা অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, অ্যাজ এ লেজিসলেচার, তারা দলমতের ঊর্ধ্বে উঠে, ব্যক্তিগত দলমতের ঊর্ধ্বে উঠে তারা বৃহত্তর সামাজিক দৃষ্টিভঙ্গিতে ন্যায়ের প্রশ্নে আইনটা যে উদ্দেশ্যে করা হচ্ছে, সেই উদ্দেশ্য সাধনে আইনটা কার্যকর হবে কিনা, আইনটা ক্ষতি করবে না, ভালো করবে, সবটা নিয়ে আলোচনা করে। আমরা দেখলাম ওয়াকফ আইন নিয়ে, ওয়াকফ বিল নিয়ে যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আলোচনা করা হলো, তখন এখানে 14 জন হলো বিজেপি দলের আর 11 জন বিরোধী দল। বিরোধীরা যতগুলো সংশোধনী আনলো, কোনোটাই গ্রহণ করা না। অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিও ঐক্যমতের ভিত্তিতে এগুলো না, সেখানেও বিজেপি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধীদের সমস্ত নোট অফ ডিসেন্ট খারিজ করে দিয়ে বিজেপি দলের সাংসদরা যে সমস্ত সংশোধনী এনেছিল সেটাকে গ্রহণ করে পার্লামেন্টে পেশ করা হলো। সেখানেও দেখলাম এত আলোচনা হলো, আইন তো সবার জন্য, পার্লামেন্ট তো বিজেপি তো ক্ষমতায় আছে, এর অর্থই নয় যে তারা সমস্ত অংশের মানুষের প্রতিনিধিত্ব করছে। 288 জনের পক্ষে যেমন একটা অংশের মানুষের সমর্থন আছে, 232 জনের বিরাট জনগোষ্ঠীর সমর্থন আছে। তাহলে আইন করার উচিত হলো শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা জুড়ে আইন হয় না, দুও পক্ষের সাথে আলোচনা করে, মতৈক্য নিয়ে, মত বিনিময় নিয়ে, আদান প্রদান করে, বিরোধীদের দাবি বক্তব্যের প্রতি মর্যাদা দিয়ে, তাদের বক্তব্য থেকে গ্রহণ করে আইন করতে হয়। কিন্তু আমরা দেখলাম বিজেপি দল সংসদীয় গণতন্ত্রের পরম্পরায়, ঐতিহ্যে বিশ্বাস করে না। তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে মেজরিটি স্টিম রোলার দিয়ে বিভিন্ন ধরনের আইন পাস করে নিচ্ছে। ওয়াকফ আইনের যে প্রস্তাবিত সংশোধনী গতকালকে এবং পরশুদিন লোকসভা রাজ্যসভায় গৃহীত, এটা একটা নিকৃষ্টতম উদাহরণ। এখন এই আইন নিয়ে আপত্তি কেন? এই আইন নিয়ে আপত্তি করার অনেকগুলো কারণ আছে। প্রথমত ধরুন, এতদিন যেটা ছিল ওয়াকফ আইনের ক্ষেত্রে ওয়াকফ বাই ইউজার, এই অর্থটা কি? এটা হলো এই যে স্থাবর সম্পত্তি কোনো মুসলিম দান করে ওয়াকফের জন্য, ওয়াকফ সম্পত্তি হিসাবে, এইটা অধিকাংশ ভার্বালি হয়, ডকুমেন্টেশন থাকে না। এবং এই কারণে আছে যে কোনো একটা ধরনের মসজিদ, এই মসজিদটা গত 100 বছর ধরে ওয়াকফ সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, তাহলে এটাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিতে হবে, এটা ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ বা ইউজার, এই যেটা ওয়াকফ হিসাবে এই মসজিদকে উৎসর্গ করা হয়েছে, এই সম্পত্তিটা একজন দিয়েছে, এর কোনো প্রমাণ নেই, কিন্তু 100 বছর, 200 বছর, 50 বছর ধরে ইট ইজ বিং ইউজড এজ এন ওয়াকফ প্রপার্টি। যেহেতু এটা 100 বছর ধরে, দীর্ঘ সময় ধরে ওয়াকফ সম্পত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা ওয়াকফ সম্পত্তি। এটা ছিল এতদিনের আইনে, এখন এটা তুলে দেওয়া হচ্ছে। এখন তুলে দেওয়ার ফলে কী হবে? অনেক ওয়াকফ সম্পত্তির এই ধরনের ডকুমেন্টেশন নেই, তাহলে সেই সব সম্পত্তির ওয়াকফ অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে, খাস হয়ে যাবে। এটা একটা এখন প্রশ্ন হলো,
এটা কেন করা হচ্ছে আমি বলবো এর পেছনে অনেকগুলো কারণ। এই যে ওয়াকফ সম্পত্তি বললাম প্রায় 10 লক্ষ একর জমি, এটা শুধু গ্রামাঞ্চলে নেই, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, ভোপাল কিংবা আপনার মুম্বাই, নাগপুর, বিভিন্ন বড় বড় শহর আছে। তখন এই জমিগুলো যদি খাস হয়ে যায়, ওয়াকফ সম্পত্তি না থাকে, ওয়াকফ বা ইউজার এই প্রফেশনটা তুলে দেওয়া হলো, এগুলোর ওয়াকফ ক্যারেক্টার নিয়ে ডিসপিউট হবে। এই ডিসপিউটের ফয়সালা কে করবেন? ফয়সালা অধিকাংশ ক্ষেত্রে ডিএমরা করবেন। ডিএমরা কাদের চাপে কাজ করেন আমরা জানি, ডিএমরা আইন অনুযায়ী কাজ করেন অধিকাংশ ক্ষেত্রে, তারা শাসক দলের অনুগত হিসেবে কাজ করেন। তাহলে এই সম্পত্তিটা একটা বিরাট অংশের ওয়াকফ সম্পত্তি ব্যাহত হয়ে রিয়েল এস্টেটদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা কর্পোরেট সেক্টরের হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্যই তড়িঘড়ি করে স্টিমুলার অর্ডার দিয়ে এই ওয়াকফ আইনকে পরিবর্তন করা হচ্ছে। একটা উদাহরণ আমি দিই, যে তাজমহল 2005 সনে উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ড তাজমহলকে ওয়াকফ প্রপার্টি হিসেবে ঘোষণা করেছিল। তাজমহল আবার অন্যদিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হিস্টোরিক্যাল মনুমেন্ট। এখন এএসআই এটার আপত্তি করেছে। তো ওয়াকফ বোর্ডের বক্তব্য হলো ইট ইজ ইউজড এজ এ ওয়াকফ প্রপার্টি ফর মেনি 100 ইয়ার্স। এখন সুপ্রিম কোর্টে একটা 18 সনে একটা মামলা হয়েছে। সুপ্রিম কোর্টে সেই মামলা একটা প্রশ্ন উঠেছে যে শাহজাহান যে আজ থেকে 600 বছর কিংবা 700 বছর আগে ওয়াকফ সম্পত্তি যে ঘোষণার ডকুমেন্ট দাও, এই ডকুমেন্ট কোথায় পাওয়া যাবে? এখন এইরকম অনেক ওয়াকফ সম্পত্তির ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠবে। এইটা একটা গেল। আর একটা বিষয় হলো, ধরুন আমি এখন একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, আমার ইচ্ছা হয়েছে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিলাম এবং ওয়াকফ বোর্ড এটাকে স্বীকৃতি দিল। এখন কিন্তু এটা হবে না। এখন যদি কোনো মুসলিম কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ডিক্লেয়ার করে, তখন তাকে প্রমাণ করতে হবে যে হি ইজ এ প্র্যাকটিসিং মুসলমান ফর 5 ইয়ার্স। এখন কে প্রমাণ করবে? গ্রামের একজন মানুষ, শহরের একজন মানুষ, কে প্রমাণ করবে যে আমি 5 বছর ধরে প্র্যাকটিসিং মুসলমান? এটা কি প্রমাণ রাখে? পদ্ধতিটা কি হবে? এটা স্বেচ্ছামূলক। এখন ডিএম এর এখন সারা দেশে প্রশাসনকে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভূমিকা নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে মুসলিমদের সারা দেশে কোণঠাসা করা হচ্ছে আইনের মাধ্যমে কিংবা আইন বহির্ভূত পথে, সেক্ষেত্রে প্রশাসন অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সংখ্যালঘুদের বিরুদ্ধে ভূমিকা নিতে বাধ্য হয়। তাহলে একজন যদি সরকারের কিংবা প্রশাসনের মনে হয় কিংবা আপত্তি তুলে, ধরুন আমি একজন বড় একজন ধনী মুসলমান, আমি ঠিক করলাম আমার আগরতলা শহরে একদম হার্টে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমি ওয়াকফ দিয়ে দিলাম। এখন একজন রিয়েল এস্টেটের প্রমোটার, তার ওই জায়গায় লোক আছে, সে বলবো না এটা ওয়াকফ সম্পত্তি হতে পারে না, তোমাকে প্রমাণ করো তুমি 5 ইয়ার্স ইউরে প্র্যাকটিসিং মুসলমান। এটা হচ্ছে এই আইনের আপত্তির অনেকগুলো দিক। আর একটা দিক আছে যে ওয়াকফ সম্পত্তি, এখন একটা কথা বারবার বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ডগুলো ঠিক মতো কাজ করছে না, এই ওয়াকফ সম্পত্তি ব্যাহত হয়ে বেদখল হয়ে আছে, মিসম্যানেজমেন্ট এগুলো হচ্ছে, এগুলো সঠিক হয়ে আনা হবে। কিন্তু ওয়াকফ সম্পত্তির জন্য দরদ এখানে নেই। কেন নেই বলছি, আগে কি ছিল, ওয়াকফ অ্যাক্টে লিমিটেশন ছিল না। অর্থাৎ কোনো ওয়াকফ সম্পত্তি, একটা কবরস্থান একসময় কবরস্থান হিসেবে ব্যবহৃত হতো, এখন এটা বেদখল হয়ে গেছে 100 বছর আগে, 50 বছর আগে। সাধারণ আইনে লিমিটেশন থাকে, আপনার 12 বছর কিংবা 3 বছর 5 বছর লিমিটেশন থাকে। এখানে কিন্তু 100 বছর 50 বছরও যেহেতু লিমিটেশন ছিল না, ওয়াকফ বোর্ড এই সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আইনি ব্যবস্থা নিতে পারতো। এখন কিন্তু নতুন আইনে এই লিমিটেশনটাকে লাগু করে দেওয়া হলো। অর্থাৎ এর ফলে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি ইতিমধ্যে বেদখল হয়ে গেছে 20 বছর 25 বছর পর, সেইগুলোকে পুনরুদ্ধার করার জন্য ব্যবস্থা বন্ধ হয়ে গেল, পুনরুদ্ধার করার সুযোগ থাকলো না। এটা হচ্ছে এই আইনের আরেকটা আপত্তিকর বিষয়। আরও আপত্তিকর বিষয় আছে, যেমন এই আইনে আপনার হিন্দুদেরও বিভিন্ন ধর্মে, যেটা বলেছি, একটা অংশের মানুষ দান করেন ধর্মীয় কারণে, নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য, এটা মনে করে পূর্ণ কর্ম। হিন্দু ধর্ম কিন্তু হিন্দুরাও দান করেন। হিন্দু চ্যারিটেবল ট্রাস্ট এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, এই অ্যাক্টে কিন্তু অন্য ধর্মের লোকরা নেই, এটা হিন্দু ধর্মের লোকরাই এটা নিয়ন্ত্রণ করবেন। সরকার কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে, কিন্তু এই যে ট্রাস্টের বডিগুলোতে হিন্দু ধর্মের লোকরাই থাকবে। কিন্তু এই ওয়াকফ অ্যাক্টে ওয়াকফ বোর্ডে এখন ডিএমদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, এমপি এমএলএদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে, প্রাক্তন বিচারপতিদের মনোনীত করার ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি নন মুসলিমদেরও মনোনীত করার ব্যবস্থা করা হচ্ছে। বলা হচ্ছে ন্যূনতম 3 জন রাখতে পারে নন মুসলিম। ওয়াকফ কাউন্সিল এরকম নন মুসলিমদের ইনক্লুশন করার ব্যবস্থা আছে। এটা অন্য ধর্মের ক্ষেত্রে এটা নেই। আপনি শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি,
এটা আমাদের জানা উচিত যে শিখ ধর্মের সমস্ত ধর্মস্থানগুলো নিয়ন্ত্রণ করার জন্য এগুলোর ম্যানেজমেন্টের একটা আইন আছে, শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, এসজিপিসি। এই এসজিপিসি কিন্তু শিখ ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো কমিটি যেতে পারে না। ঠিক হিন্দুদের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে, দান করা সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে আইন আছে, সেই আইনে কিন্তু পর্ষদে প্রশাসনের থেকে লোক থাকতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু অন্য ধর্মাবলম্বী লোক থাকতে পারে না। তো এখানে কেন করা হলো? এটা হলো প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর তার সংবিধান তাকে সুযোগ অধিকার দিয়েছে তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কাজকর্ম করা, তার স্বাধিকার, সেখানে অন্যদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু আজকে ওয়াকফ আইনের সংশোধন করে ওয়াকফ সম্পত্তির বেদখল করার রাস্তা করে দেওয়া হয়েছে। এবং এতই অবধি কি হতো, কোনো ডিসপুট দেখা দিলে ওয়াকফ বোর্ড নির্ধারণ করতো, এখন ডিএম নির্ধারণ করবে এটা ওয়াকফ সম্পত্তি না গভর্নমেন্ট ল্যান্ড। এবং যতক্ষণ যদি ডিএম সিদ্ধান্ত না নেবে সেটা গভর্নমেন্ট ল্যান্ড হিসেবে ইউজ হবে। আমরা জানি, আমি একটা মামলা করছি কদিন আগে, এখানে ত্রিপুরারই একটা প্রভাবশালী ব্যক্তি, ওনার জায়গা গত 50 বছর ধরে, ত্রিপুরার খুব প্রভাবশালী ব্যক্তি, ওনার জায়গা অন্তত 100টা পরিবার বেদখল করে আছে। রেকর্ড অফ রাইটসে বেদখল হিসেবে, জবরদখল হিসেবে তার নাম আছে। আমি নাম বলবো না, ডিএমএ ডেকে নিয়ে তার ওই প্রভাবশালী ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডিএমএর কাছে দরখাস্ত করেছেন যে কেন করেছেন, যে রেকর্ড অফ রাইটসে এই জবরদখলকারীদের নামগুলো তুলে দিতে হবে। তো জবরদখলকারীর নামগুলো তুলে না দিলে তার জায়গাটা কবজা করতে অসুবিধা হবে। ডিএম ডেকে বলছেন তাদেরকে, সাধারণ মানুষ, তোমরা আমি একদিনই তোমরা এক হলে মীমাংসা করো, ওর কাছ থেকে টাকা দিয়ে জায়গা কিনে নাও, না হলে আমি কালকেই তোমাদের নাম বাদ দিয়ে দেবো। আমি একটা উদাহরণ দিলাম কীভাবে সব ডিএম সমান না, ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণভাবে ডিএমরা, প্রশাসনের লোকরা এখন কর্তা ভজা সম্প্রদায়, তারা কর্তারা যা বললে তাই করবেন। এখন কোনো ওয়াকফ সম্পত্তি ডিসপুট হয়, ডিএম ডিসপুট নির্ধারণ করবেন, যতক্ষণ যদি ডিএম ডিসপুট নির্ধারণ না করে সেটা গভর্নমেন্ট ল্যান্ড হিসেবে ব্যবহৃত হবে। তাহলে তো এই যে মুসলিমদের তাদের যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তির অধিকারটা চলে যাবে। এখন যে কেউ বলে দিতে পারে যে ওয়াকফ, ইট ইজ নট অ্যান ওয়াকফ প্রপার্টি, দ্য গভর্নমেন্ট প্রপার্টি। এটা হুইল ডিসাইড ইট, ডিএম উইল ডিসাইড ইট, আনটিল ডিএম ডিসাইডস ইট উইল বি ট্রিটেড এজ এ গভর্নমেন্ট প্রপার্টি। তাহলে এটা কোন ধরনের আইন করা হলো, কেন আইনের সংশোধন করা হলো, এই প্রশ্নগুলো উঠবে না? অবশ্যই। আর একটা বিষয় আমি দেখলাম, বিজেপি বলছে তারা মুসলিমদের নিয়ে চিন্তা করে। বিজেপি মুসলিমদের নিয়ে চিন্তা করে, এটা কেউ বিশ্বাস করবে? আজকে আমাদের দেশে মুসলিমরা, আমাদের জনসংখ্যার প্রায় মোট জনসংখ্যার 140 কোটি, তাদের সঙ্গে 20-22 কোটি হবে। আজকে বিজেপি দলের একজন মুসলিম এমএলএ নেই, একজন মুসলিম এমপি নেই, কেন্দ্রীয় মন্ত্রিসভা কোনো মুসলিম সদস্য নেই। যে দল মুসলিমদের টিকিট দেয় না, তারা মুসলিমদের স্বার্থে তাদের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, এটা বললে কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কারণ বিজেপির তো মূল স্লোগানটাই হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, হিন্দু রাষ্ট্র। সেখানে মুসলিম বিদ্বেষ আমরা দেখছি, যারা মুসলিম বিদ্বেষ করছে, মুসলিমদের ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, মুসলিমদের বিভিন্নভাবে আক্রমণ করছে, কোণঠাসা করছে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই প্রেক্ষাপটে যেন বিচার বিশ্লেষণ করে ওয়াকফ আইনের সংশোধন করা হয়েছে অত্যন্ত গভীর উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা একটাই, ওয়াকফ সম্পত্তি বেদখল হওয়ার রাস্তা খুলে দেওয়া। একদম। এই জায়গায় আপনি একটা শব্দ ব্যবহার করছেন, একটা জায়গায় ব্যাখ্যাটা চাইছি আর কি। এই সংশোধনগুলি কি বিপজ্জনক বলে মনে করেন? অবশ্যই বিপজ্জনক। এটা একটা আমি বলবো, এটা বৈষম্য তৈরি করে আমি বলবো, আমার মতে এই ওয়াকফ আইনের সংশোধন করে কালকে যে বিল গৃহীত হয়েছে, সেই বিল সংবিধানের 14 ধারাকে লঙ্ঘন করছে। সংবিধানের 14 ধারার অনুযায়ী সমস্ত নাগরিক আইনের চোখে সমান। কিন্তু আমরা দেখছি ধর্মীয় যে রিলিজিয়াস প্রপার্টি কিংবা চ্যারিটেবল প্রপার্টি করার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের প্রতি এক ধরনের মনোভাব দেখানো হচ্ছে, মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের প্রতি আরেক ধরনের বিধান রাখা হচ্ছে। আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের দেশে তো এবং সংখ্যালঘুদের অধিকারের প্রতি মর্যাদা প্রদান করা, সংখ্যালঘুদের অধিকারের প্রতি যত্নশীল হওয়া, সংবেদনশীল হওয়া যে কোনো গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আবশ্যিক শর্ত। আর আমরা কি করছি, আমরা এই ধর্মীয় সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি কিংবা অন্যান্য ধর্মীয় উদ্দেশ্যে দান করা সম্পত্তির ক্ষেত্রে আমরা দুই ধরনের নীতি করছি। মুসলমানদের জন্য একরকম আইন করলাম, হিন্দুদের, শিখদের, খ্রিস্টানদের জন্য আরেক ধরনের আইন। এতে তো আমরা বৈষম্য করছি। আমরা একটা সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের ওয়াকফ সম্পত্তি আমরা ব্যাহত করার রাস্তা করে দিচ্ছে আমাদের পার্লামেন্ট আইন করে। আমরা
পার্লামেন্টে আইন গৃহীত হয়েছে, কালকে অনেকে বলছেন আইন মানতে হবে। এটা যেমন ঠিক, পার্লামেন্টের আইন আমরা মানবো, কিন্তু আমরা এটাও বলবো এই আইন ন্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ নয়। এই আইন সংবিধানের 14 ধারার পরীক্ষায় উত্তীর্ণ হবে না। এই আইন আমাদের সংবিধানের 25, 26, 27, 28, 29, 30 এই ধারাগুলো, যেখানে সংখ্যালঘুদের অধিকারকে সংবিধানে মর্যাদা দিয়েছে, সুরক্ষা দিয়েছে, রক্ষা কবচ দিয়েছে, সেই ধারার পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি অন্তত বিশ্বাস করি না, এবং দেশের বিরাট অংশের মানুষ বিশ্বাস করেন না। মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন, আমার বিবেকের স্বাধীনতা আছে, যে আইন কালো আইন সেই আইনকে আমি কালো বলার অধিকার আছে। সিডিশন অ্যাক্ট ইজ এ ব্ল্যাক অ্যাক্ট, আমি অ্যাক্ট মানি না, এটা মহাত্মা গান্ধী বলেছে। আমরা মহাত্মা গান্ধী না, কিন্তু আমরা বলবো যে এই আইন ন্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, এবং এই আইনের উদ্দেশ্য মুসলমানদের কল্যাণ সাধন করা না, ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা নয়। এই আইনের উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ সম্পত্তি বেদখল করার রাস্তা করে দেওয়া। এর ফলে স্বাভাবিকভাবেই সামগ্রিক পরিবেশে 2014 পরে মুসলিম জনগোষ্ঠী যেভাবে আক্রান্ত সারা দেশে, যেভাবে একের পর এক আইন করে তাদের অধিকারকে সংকুচিত করা হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে, রুল বাই ল নট রুল অফ ল, রুল বাই ল বাট নট রুল অফ ল। আইন করে, আইনের মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠতার জোরে, কালো কানুনের মাধ্যমে অধিকার সংকুচিত করা হচ্ছে, এবং এই সামগ্রিক পরিবেশে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এই আইন সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ আছে। এই আইন নিয়ে তাদের শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে, তাদের উদ্বিগ্ন বোধ করার যথেষ্ট কারণ আছে, এবং এটা শুধু মুসলিমরা করবেন না, সমগ্র গণতান্ত্রিক অংশের মানুষও এই আইন নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন। সেই কারণে এই আইনের আমরা তীব্র বিরোধিতা করেছি, কিন্তু বিজেপি তাদের এজেন্ডাই হচ্ছে এই এজেন্ডা অনুযায়ী পরিকল্পনা করে দেশে মেরুকরণ রাজনীতিকে তীব্র করার জন্য তারা এই আইনকে প্রণয়ন করেছে। এই জায়গায় কি আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের দেশের যে সংস্কৃতি এই অনুযায়ী যে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের সহায়তা করবে, রক্ষা করবে, এই যে সংস্কৃতিটা, এটা কি আঘাতপ্রাপ্ত হবে বলে মনে করেন? আমাদের সংস্কৃতি, শুনুন, ভারতের সংস্কৃতি ভিত অনেক শেকড়ে। আমি অন্তত একজন সাধারণ ভারতীয় সংস্কৃতির সাধারণ ছাত্র হিসেবে মনে করি আমাদের সংস্কৃতির যে এই যে হিন্দু মুসলমান একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু তার প্রাণ, মুসলমান তার নয়নের মণি, এটা আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। এটাকে খুব সহজে নষ্ট করা যাবে, কিন্তু চেষ্টা হচ্ছে এই আমাদের সংস্কৃতিকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, সংখ্যালঘুদের অধিকারের উপর বারবার আক্রমণ করা হচ্ছে। বারবার আজকে প্রকাশ্য স্থানে ধর্মাচরণ সবাই করে, কিন্তু কোনো মুসলিম প্রকাশ্য স্থানে নামাজ পড়লে এটাকে অপরাধ করা হয়। এটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায়, নামাজ পড়লে সেটাকে অপরাধ করে গ্রেপ্তার করা হচ্ছে। এই ধরনের ঘটনা তো আমরা কোনোদিন ভাবতে পারিনি। আমি যদি প্রকাশ্য স্থানে দাঁড়িয়ে আমার দেবতার উদ্দেশ্যে নমস্কার করতে পারি, আমার একজন মুসলিম সহনাগরিক যদি প্রকাশ্য স্থানে যাতায়াতের বিঘ্ন না করে একটু নামাজ পড়েন, তার আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমি তার প্রার্থনায় বিশ্বাস না করলাম, আমি তো তার বিশ্বাসকে মর্যাদা দেবো, আমি কেন তার জন্য তাকে অ্যারেস্ট করবো? এই ধরনের ঘটনা ঘটছে আমাদের দেশে। মসজিদগুলোকে বেদখল করার চেষ্টা হচ্ছে, সামগ্রিকভাবে মুসলিম জনগোষ্ঠীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিকে পরিণত করার চেষ্টা হচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আইন তো আমাদের সংস্কৃতিকে গুরুতরভাবে সংস্কৃতি বিরুদ্ধাচরণ করছে। কিন্তু আমি বিশ্বাস করি আমরা ভারতীয়রা সবাই মিলে এই পরিস্থিতি উত্তরণ করতে পারবো। সর্বশেষ প্রশ্ন, মুসলিম নাগরিকদের, মহিলাদের বা যুব সম্প্রদায় মহিলাদের বা পুরুষদের, মুসলিমদের, তাদের সহায়তা করার জন্যই এই একটা যুক্তি এখন বলা হচ্ছে যে এই যে মুসলিম ওয়াকফ সম্পত্তি, ধরুন আমি একজন মুসলিম, আমি আমার সবটা সম্পত্তি ওয়াকফ হিসেবে ওয়াকফকে দিয়ে দেয়, এটা যদি কোনো মহিলা সদস্যকে বঞ্চিত করার জন্য দেওয়া যাবে না। এটাকে তারা দেখাচ্ছে যে এই যে মহিলাদের স্বার্থ রক্ষার বিরাট বিষয়, কিন্তু এটা নিয়েও প্রশ্ন আছে। শুধু মহিলাদের স্বার্থকে এটা দিয়ে করা যাবে? আমি যদি মুসলিম নারীদের শিক্ষার কোনো ব্যবস্থা করলাম না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম না, সেটা না করে, এটা তো টোকেনিজম। একদম, এটা তো টোকেনিজম। আপনার এটার সঙ্গে একটা তথ্য দিয়ে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে সর্বশেষ যে বাজেট গেল, সেই বাজেটে মাইনরিটি কমিশনের যে বাজেট তা কমানো হয়েছে ব্যাপক। আর একটা নম্বর হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য যে স্টাইপেন্ড এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি কাটছাট করে। আপনি আমার একটা ভালো কথা মনে করে দিলেন। বিজেপি বলে মুসলিমদের জন্য দরদ, মুসলিমদের চিন্তা না, ওদের ঘুমোয় না ওয়াকফ সম্পত্তি। বিজেপির মুখেই কথাটা মানায় না।
এই বৃত্তি আমাদের প্রথম মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ আমাদের গর্ব। যখন লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান দিয়েছে মুসলিম লীগ, তখন মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে জাতীয়তাবাদী মুসলিমরা বলেছিল না, আমরা পাকিস্তান চাই না, আমরা ভারত চাই। তারা ভারত বিভাগের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের বিরুদ্ধে ছিল। মৌলানা আবুল কালাম আজাদ শুধুমাত্র আমাদের একজন শিক্ষাবিদ নয়, একজন বিশাল পণ্ডিত মানুষ। তার নামে কেন্দ্রীয় সরকার মৌলানা আবুল আজাদ কালাম বৃত্তি, এই স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। এটা গত 60 বছর 70 বছর চলছিল স্কলারশিপ, তারা বন্ধ করে দিয়েছে। এই স্কলারশিপে মাইনরিটি স্টুডেন্ট উপকৃত হতো, এই স্কলারশিপ বন্ধ। তারা বলে মুসলিমের জন্য তাদের ঘুম হয় না। এটা এই সম্পূর্ণ ভুল কথা। এই যে টোকেনিজম, এখন এই ওয়াকফ সংশোধনী আইনকে, একটা কালো কানুনকে বাজারে তার ব্র্যান্ডকে বিক্রি করার জন্য বলা হচ্ছে এটাকে মুসলিম মহিলাদের জন্য এটা করা হচ্ছে, এবং কোনো মুসলিম পরিবারের মুসলিম সদস্যকে বঞ্চিত করার জন্য সম্পত্তিকে ওয়াকফ করা যাবে না। এটা তো টোকেনিজম। এখানে আর একটা প্রশ্ন আছে, বিলকিস বাংলো, হ্যাঁ বিলকিস বাংলো কি হলো? সেই ক্ষেত্রে কোথায় যাবে? এটা অত্যন্ত পরিকল্পনাভাবে কি আইনটা করা হয়েছে। এটা কি এই মুহূর্তে, সর্বশেষ প্রশ্ন যেটা আপনার কাছে রাখছিলাম, যে কথাটা বলছিলাম, যে এই মুহূর্তে ভারতবর্ষের এই আইনটা থেকেও আরো জরুরি তো অনেক কিছু। এই আইনের আপনি বললেন মণিপুর নিয়ে 3 ঘন্টা আলোচনা হয়েছে, তাও এত বছর 50 মিনিট আলোচনা। এই ওয়াকফ আইন তড়িঘড়ি করে কেন করা হলো? অন্য কোনো বিষয় ছিল না, করা হচ্ছে বিজেপি একটা বার্তা দিতে যায়, দেখো আমরা হিন্দুদের আধিপত্য, হিন্দুত্ববাদী রাজনীতির একটা অনুশীলন হচ্ছে ওয়াকফ আইন করা। এটা সামাজিক মেরুকরণ তীব্র করা। দেখুন না পশ্চিমবঙ্গে কী করছে বিজেপি, আমাদের হিন্দুদের প্রবক্তা। কেন হিন্দুদের প্রবক্তা সে বিজেপি দাবি করছে? কেন রামনবমীর মতো রামনবমীকে ব্যবহার করছে? কারণ হচ্ছে যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দু ভোট কনসলিডেট করো। বিজেপি হিন্দুদের একমাত্র অবতার, প্রণব তাতা, তার জন্য বিজেপি পশ্চিমবঙ্গে একটা বিষাক্ত সাম্প্রদায়িক রাজনীতি আমদানি করেছে। মমতা গান্ধীও সেই সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে আরও আগুনে ধোঁয়া দিচ্ছেন। এটা করছে তো, এই আইনটা তো করা হয়েছে এই কারণে। উদ্দেশ্য একটাই, বৃহৎ উদ্দেশ্য হচ্ছে সামাজিক মেরুকরণ তীব্র করা, সংখ্যালঘু বিদ্বেষ তৈরি করা, এবং সংখ্যালঘুদের মনে অনিশ্চয়তা আশঙ্কার একটা বাতাবরণ তৈরি করা। সাধারণ মানুষের খুব একটা উপকার না, এতে মানুষের কি উপকার? ওয়াকফ সম্পত্তি নিয়ে দরদ থাকলে অনেক ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে গেছে। ওয়াকফ সম্পত্তি উদ্ধার করো, ওয়াকফ বোর্ডগুলোকে পুনর্গঠিত কোনো আপত্তি নেই, কিন্তু এতে করে তো ওয়াকফ সম্পত্তিকে তুমি বিপন্ন করছো। একটা ধরনা সংখ্যাগরিষ্ঠদের কি উপকার হবে? হ্যাঁ, কি উপকার হবে? হচ্ছে না তো। এটা এই আইন করার দরকার ছিল না। এই মুহূর্তে এই ব্যাপক সংশোধন করে ওয়াকফ সম্পত্তিকে ব্যাপক বিপন্ন করা হচ্ছে, এবং সেখানে প্রশাসকদের, ডিএমদের অবাধ হস্তক্ষেপ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং ডিএমরা যা খুশি তা করবেন। আমরা জানি তো, ডিএমরা কী করেন আমরা জানি। তাদের হাতে অনেকগুলো আইনি ক্ষমতা আছে, কিন্তু সেই আইনি ক্ষমতাগুলো তারা কীভাবে ব্যবহার করেন আমরা জানি, সারা দেশের মানুষ জানে। এই ওয়াকফ সম্পত্তি ক্ষেত্রে এই সুযোগটা করে দেওয়া হচ্ছে। সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ আছে নিশ্চয়ই। আদালত কীভাবে জানি না, কারণ ইদানিং তো আমরা আশা করি সুপ্রিম কোর্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিশ্চয়ই চ্যালেঞ্জ হবে। এখন সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রেই তো দায়িত্ব পালন, কাঙ্ক্ষিত দায়িত্ব সেভাবে পালন করছেন বলে আমরা মনে করি না। অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন, এই ক্ষেত্রে কী হবে আমরা জানি না। আশা করি সুপ্রিম কোর্ট এই বিষয়টা দেখবে, আমাদের কনসার্নগুলোকে নজরে এনে রায় দেবে। যদি নিশ্চয়ই মামলা হবে, মামলা তো হবেই, কারণ মানুষ তো প্রতিবাদে, মামলা করাটা প্রতিবাদের ধরন। সব মামলায় সাফল্য না পাওয়া গেলেও মামলা করার প্রতিবাদের ধরন। দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম, একটা মত আছে যে এই ওয়াকফ সম্পত্তির বিষয়ে যে আইন এলো, সেটা আইন হবে, এখন বিল আকারে আছে। এই আইন হয়ে যাবার তার পরিণাম কি সিএএ এর মতো হবে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আর এই আইন আসার পরে সর্বোচ্চ ক্ষেত্রে, সর্বোচ্চ ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে কি কি সুবিধাগুলি হবে? আদৌ এই আইন কতটুকু সাধারণ মানুষের উপকারে আসবে? দুদিন তো এইভাবে আলোচনা হলো সংসদের মতো জায়গায়। আমরা লক্ষ্য রাখব এই আইনের পরিপ্রেক্ষিতে ভারত জগৎ সভার কোন আসনে গিয়ে পৌঁছায়। খবরদার কথা নয়, সেদিকে নজর রাখবো। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে।